হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান। তো আজকে আমরা আলোচনা করব ফাংশন ও ত্রিকোণমিতিক ফাংশনাল লেখচিত্র নিয়ে। খুবই মৌলিক ধারণা এবং এই জিনিসটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসিতে কাজে লেগে থাকে। তো চলো শুরু করা যাক। তো ফাংশন জিনিসটা আসলে কি? ফাংশন হইলো একটা ম্যাথমেটিক্যাল ধারণা যেটা হচ্ছে ২ টা রাশির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা প্রদান করে, অথবা সহজভাবে বললে ২ টা সেটের মধ্যে সম্পর্ক প্রকাশ করে, যেটা আমরা ক্লাস 9-10 এ দেখে এসেছি। এখন এটা শুধুমাত্র সেটের কনসেপ্টের ভিতরেই সীমাবদ্ধ না, সেটা আরও একটু ব্রডার সেন্সেও আমাদের ধারণা বা আমরা হচ্ছে আরও চিন্তা করতে পারি। তো তাহলে কি বলা যায়? ফাংশন হইল একটা রুল বা নিয়ম যা ইনপুট গ্রহণ করে এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে আউটপুট প্রদান করে। ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি? একটা নিয়ম যেটা একটা ইনপুট গ্রহণ করে এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে আউটপুট প্রদান করে। তো সহজভাবে বললে ফাংশনটাকে একটা মেশিনের সাথে তুলনা করা যায়, যেটা একটা সাপোর্টেড ইনপুট নিয়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আউটপুট প্রদান করে। ওকে, ভালো কথা। এখন ধরো আমি তোমার কাছে একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরো তোমার কাছে একটা কমলার জুস বানানোর মেশিন দিয়ে বললাম যে তুমি আমাকে এখান থেকে একটা কমলার জুস বানিয়ে দাও, এবং সাথে তোমাকে কয়েকটা কমলা দিয়ে দিলাম। তো তুমি কমলা দিয়ে কমলার জুস বানালে, ভালো কথা। এখন সেই মেশিনটার মধ্যে তুমি যদি এখন, কথার কথা, তুমি যদি এখন চা পাতা দিয়ে দাও, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু কাজ করবে না। সেটা না সে হচ্ছে চা বানিয়ে দিতে পারবে, না সে কমলার জুস বানিয়ে দিতে পারবে। তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো যে সাপোর্টেড ইনপুট, যে তুমি ওই ফাংশনটা যেই ইনপুট নিয়ে কাজ করতে পারে সেইটাই যদি দাও, এবং সিমিলার সেই জিনিসগুলোই তুমি যদি ইনপুট হিসেবে দাও সেটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, তাহলে কেবলমাত্র আউটপুট প্রদান করতে পারবে, আদারওয়াইজ সে আউটপুট প্রদান করতে পারবে না। ওকে, তো ফাংশনের কয়েকটা উদাহরণে যদি আমরা যাই, যে ফাংশনের বেসিক উদাহরণগুলোতে দেখা যায় যে আমরা কিসে কিসে দেখতে পারি, যে আমরা গণিতে দেখতে পারি ফাংশন, বাস্তব জীবনে দেখতে পারি, প্রোগ্রামিংয়ে দেখতে পারি, ফিজিক্সে দেখতে পারি, ব্যবসা বাণিজ্য সহ আরও অসংখ্য নানান জায়গায় আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে ফাংশন। ওকে, তো গণিতে আমরা সবচেয়ে বেশি যেভাবে দেখি, গণিত এবং সায়েন্টিফিক বিভিন্ন সাবজেক্টসগুলোতে, সায়েন্সের সাবজেক্টগুলোতে আমরা দেখে থাকি যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে, ফিজিক্সের ইকুয়েশন ক্ষেত্রে, এবং বিভিন্ন টাইপের ক্যালকুলেশনসের ক্ষেত্রে আমরা ফাংশনের ইউজ সবসময় করে থাকি। এখন ফাংশন যে সবসময় শুধু সমীকরণ আকারেই থাকতে হবে এরকম না, ফাংশন আমরা বাস্তব জীবনেও দেখতে পারি। কীরকম? দেখা যায় যে এখানে একটা আমি উদাহরণ হিসেবে একটা ভেন্ডিং মেশিনের ছবি দিয়ে রাখছি। যে কি? ধরো ভেন্ডিং মেশিন থেকে তুমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে চাও। তো এখন কোল্ড ড্রিঙ্কস কিনতে চাওয়ার জন্য ভেন্ডিং মেশিন কি করে? সে ইনপুট হিসেবে টাকা নেয়। মানে তুমি যখনই ভেন্ডিং মেশিনে টাকা দিবে, তখনই কেবলমাত্র তুমি একটা কোল্ড ড্রিঙ্কস পাবা। হ্যাঁ? তো এখন তুমি যদি ভেন্ডিং মেশিনে এখন টাকা তো একটা কাগজ। এখন ধরো তুমি টাকার বদলে তুমি অন্য একটা কাগজ দিয়ে দিলা। তাহলে সে কি তোমাকে কোল্ড ড্রিঙ্কস দিবে আউটপুট হিসেবে? নিশ্চয়ই না। কেন দিবে না? কারণ ভেন্ডিং মেশিনটা এমনভাবে তৈরি করা যে সে হচ্ছে, তুমি যদি ওকে ভ্যালিড একটা ইনপুট দাও, এক্ষেত্রে হচ্ছে টাকা, তাহলে তোমাকে একটা ভ্যালিড একটা আউটপুট দিবে। এক্ষেত্রে হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা। ওকে, তেমনিভাবে আমরা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও ফাংশনস দেখতে পারি, এবং আরও অসংখ্য, যেটা বললাম আর কি। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যে জায়গায় দেখতে পারি সেটা হচ্ছে অ্যালগোরিদমের সাহায্যে কোনো নির্দিষ্ট কাজ করিয়ে যদি আমরা নিতে চাই, কোনো একটা ইনপুট যদি আগে থেকে দেওয়া থাকে, এবং সেই কাজটা কম্পিউটার সম্পন্ন করার জন্য, আমরা জানি কি, আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ করায় নিই। কম্পিউটার বিভিন্ন রকমের ক্যালকুলেশনস করে, বিভিন্ন টাস্ক পারফর্ম করে। তো সেই টাস্কগুলো পারফর্ম করার জন্য কম্পিউটারকে তো আগে থেকে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া লাগবে, আগে থেকে কিছু জিনিস বলে দেওয়া লাগবে। তো সেই জিনিসগুলোকে তুমি ফাংশনের সাথে তুলনা করতে পারো। ওকে, এবং ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি যে ত্বরণ, গতি, বলের সমীকরণ সহ অসংখ্য নানান জায়গায় অসংখ্য প্রমাণ, তত্ত্ব, ক্যালকুলেশন, যেগুলোর জন্য আমরা ফাংশন ব্যবহার করে থাকি। তো ফাংশন কি শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে বা এই আঙ্গিকে কি ইউজ করা হয়ে থাকে? না, ফাংশন ব্যবসা বাণিজ্য সহ আরও নানান রকম জায়গায় ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, যেমন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা সেকেন্ড চিত্রটাতে তুমি দেখো, ধরো মার্কেটে কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি হইলো, বা বাজারে নতুন একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টের চাহিদা কী, মানুষজন সেটাকে কিভাবে নিতেছে, সেভাবে মানুষজন কোন জিনিসটা পছন্দ করতেছে, কোন জিনিসটা পছন্দ করতেছে না, এসব নানান ধরনের ক্যালকুলেশনস, আরও অন্যান্য আদার্স ফ্যাক্টর আছে, আরও অন্যান্য আদার্স কনসেপ্ট আছে, বাট ফাংশন কিন্তু ওইখানেও ইউজ হয়। মানে আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের বাস্তবিক জীবনেও ফাংশন কেমনে কেমনে কাজ করে। ওকে,
এখন আমরা চলো যে পরের স্লাইডে যদি দেখি যে কিছু গাণিতিক আলোচনা আমরা দেখব এবং ফাংশনের কিছু ভুল ধারণা আমরা দেখব। তো গাণিতিক আলোচনার মধ্যে আমি 4টা উদাহরণ নিছি, 1, 2, 3 এবং হচ্ছে 4 নাম্বার উদাহরণ। 4টা উদাহরণের মধ্যে প্রথম উদাহরণে দেখো খুব সুন্দর একটা পরিচিত আমাদের সমীকরণ দেখা যাচ্ছে কি যে f of x equals to x square plus 1। এখানে একটা মিস্টেক্স আছে, আচ্ছা একটু পরে যাচ্ছি। তো x এর ভ্যালু যদি আমি 2 নেই তাহলে f of x equals to আমাদের 5 দিতেছে। এখন x এর ভ্যালু যদি আমি -3 নিই, এখানে হচ্ছে x এর ভ্যালু -3 হবে। যদি -3 নিই তাহলে f of -3 হবে হচ্ছে আমাদের 10। কারণ কি? কারণ আমাদের হচ্ছে x এর করেসপন্ডেন্ট ভ্যালুর জন্য আমাদের করেসপন্ডেন্ট আউটপুট বা ইনপুটের জন্য আমরা আউটপুট পাচ্ছি। তাহলে এটা খুব সুন্দর একটা ফাংশন হবে। ওকে, এখন 1 এর সাথে 2 এর একটা তফাৎ আছে, কোন জায়গায় একটু পরে দেখবা। যে g of x আরেকটা ফাংশন নিছি, এখানে দেখতে পাচ্ছি যে g of x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার এক্স। আমরা জানি রুটের ভিতর থেকে কোনো আউটপুট যদি বের হয় সেইটা আমাদের পজিটিভ ভ্যালু বের হইতে পারে, নেগেটিভ ভ্যালু, দুইটাই ভ্যালু বের হয়। এখন যদি আমি এক্স এর ভ্যালু যদি আমি 4 নিই তাহলে রুট ওভার 4x, রুট ওভার 4x এর তাহলে ভ্যালু কি বের হবে? +2 আর -2। হ্যাঁ, দুইটা ভ্যালু বের হয়। তো এটা এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা যেহেতু ফাংশনের বেসিক বৈশিষ্ট্য থেকে জানি যে ফাংশনের যেহেতু একটা মাত্র ইনপুটের জন্য একটা মাত্র আউটপুট বের হবে, কিন্তু এখানে তো দুইটা আউটপুট বের হচ্ছে। তুমি আসলে সঠিক চিন্তাই করছো যে এটারে আদৌ ফাংশন মনে হইল যে আমি যদি এফ অফ এক্স বা জি অফ এক্স যতই সুন্দর মতো করে দিই না কেন, এটা একটা ফাংশন না, এটা একটা রিলেশন। ওকে, সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। থার্ড পয়েন্টে আবার আসি যে এইচ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এক্স। এটা একটু ইন্টারেস্টিং। কোন দিক থেকে? আমরা এটা বলার আগে যদি একটু বলি, আমরা জানি কি যে 1 ডিভাইডেড বাই 0 এটা হচ্ছে অসংজ্ঞায়িত। হ্যাঁ, এটাকে আমরা অসংজ্ঞায়িত বলি, এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। আর 1 ডিভাইডেড বাই ইনফিনিটি এটাকে আমরা বলি অনির্ণেয়, যেটাকে নির্ণয় করা যায় না। তো এখন ধরো এই ফাংশনটার ভিতরে আমি যদি x এর ভ্যালু 2 নেই তাহলে 1/2 হাফ সুন্দর বের হচ্ছে। আমি যদি x এর ভ্যালু 5 নেই তাহলে 1/5 বের হচ্ছে। সবগুলোর জন্যই সংজ্ঞায়িত হবে ফাংশনটা। কিন্তু যদি আমি x এর ভ্যালু যদি 0 নিই তাহলে 1/0 হয়, যা অসংজ্ঞায়িত, যেটা এখানে নির্দেশ করতেছে একটু আগে যেটা বললাম। ওকে, আর লাস্টের পয়েন্টটাতে যদি আসি, কে অফ এক্স ইজ ইকুয়ালস টু লগ অফ এক্স। এখানে এটা আর একটু ইন্টারেস্টিং অন্য দিক থেকে। কীরকম? আমরা সচরাচর এরকম দেখতে পাই না, কিন্তু দিয়ে দেয় আর কি, বা আমরা আলোচনা করি না। কীরকম? যে লগের ভিতরে আমাদের কোনো ভ্যালু যদি মাইনাস ভ্যালু দেওয়া থাকে সেটা আসলে হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত হবে কেন? কারণ লগারিদম ঋণাত্মক সংখ্যা সাপোর্ট করে না। এই যে এখানে আমি এক্সের ভ্যালু 10 নিছি, তাহলে লগ অফ 10 এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1। কিন্তু আমি যদি লগ অফ -5 দিই তাহলে এটার ভ্যালু নাই, এটার ভ্যালু আসবে না। কারণ কি? আমি বললাম যে ঋণাত্মক সংখ্যা সাপোর্ট করে না। তো এর কিছু কিছু জিনিস অলরেডি আমি বলে ফেলছি যে তোমার কিছু ভুল ধারণা এখান থেকে যদি আমি এখন বলি যে ফাংশন মানে সবসময় সমীকরণ নয়। এটাই যে ফাংশন শুধুমাত্র সমীকরণ অনুযায়ী হইতে হবে তা না, কিছু নির্দিষ্ট রুলস, সেট অফ রুলস হতে পারে যেটার জন্য প্রত্যেকটা ইনপুটের জন্য ঠিক একটা করে নির্দিষ্ট আউটপুট দেয়। আর হচ্ছে একটা একই ইনপুট থেকে দুইটা ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া গেলে সেটা ফাংশন নয়। যেমনটা তুমি দেখলা মাত্র 2 নাম্বার উদাহরণে, এই যে এখানে আমি দুইটা আউটপুট পাইতেছি, তাহলে এটা ফাংশন না। আর প্রত্যেক সম্পর্ক এটা একটু ডিফারেন্ট, প্রত্যেক সম্পর্কই ফাংশন না। হ্যাঁ, ওকে। কিভাবে? যেমন আমরা বৃত্তের উদাহরণের ক্ষেত্রে দেখছি, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি কি? বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা একটা বৃত্তের সুন্দর একটা সমীকরণ, কিন্তু এটা একটা ফাংশন না। কেন ফাংশন না? কারণ এখানে যদি আমি এক্সের জন্য দুইটা ওয়াই এর মান দেই, এক্সের জন্য যদি দুইটা এক্সের জন্য যদি কোনো মান দিই তাহলে আমি সেক্ষেত্রে ওয়াই এর দুইটা মান পাই। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে কথা। আর হচ্ছে আমরা যদি এখন ফাংশন ডোমেইন রেঞ্জের কথা যদি বলতে যাই, এখানে একটু সামারি করে বলা আছে। ডোমেইন জিনিসটা কি? সহজভাবে বললে যা আমরা ইনপুট দিতে পারি। ওকে, যে ইনপুটগুলো ফাংশন ব্যবহার করে করা যায় সেগুলো হচ্ছে ফাংশনের সেট। আমি যদি 1/2 দিই, 1/2 - 2 ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এই 2 এর জন্য এই ফাংশনটা কাজ করে না। আমি যদি অন্য কোনো ভ্যালু দেই তাহলে এই ফাংশনটা কাজ করে।
মাইনাস ভ্যালু দিলেও কাজ করবে, পজিটিভ ভ্যালু দিলেও কাজ করবে, কেবলমাত্র 2 দিলেই 1/0 হয়ে যায়, যেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে এর ডোমেইন হবে হচ্ছে বাস্তব সংখ্যার সব ভ্যালু কেবলমাত্র 2 বাদে। ওকে, তাহলে কোডোমেইন জিনিসটা কি? সম্ভাব্য আউটপুট, সম্ভাব্য যেসব আউটপুট মানের সেট, তবে সবসময় ব্যবহৃত নাও হইতে পারে। কীরকম? যে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন আমি তোমাকে যদি একটু বলি এক্স স্কোয়ার মানে কি, এখানে তুমি যদি যাই ভ্যালু দাও না কেন সেখান থেকে পজিটিভ ভ্যালু বের হয়। হ্যাঁ, তুমি যদি এখানে -5 দাও তাহলে 25 বের হবে, শুধু 5 দিলেও 25ই বের হয়। তার মানে সব বাস্তব মান না, এখানে শুধুমাত্র কোডোমেইনের নির্দিষ্ট কিছু মান আমরা পাই, সেট অফ ভ্যালুজ। আর রেঞ্জ জিনিসটা কি? রেঞ্জ জিনিসটা আসতেছে হচ্ছে কোডোমেইন থেকে আসলেই যে বাস্তব মানগুলো আমরা পাই আউটপুট থেকে। ওকে, এখানে একটা সুন্দর উদাহরণ দিয়ে রাখছি যে মাইনাস এই যে জি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে 2 দিলেও 4 পাইতেছি, -2 দিলেও 4 পাইতেছি, 3 দিলেও 9 পাচ্ছি, -3 দিলেও 9 পাচ্ছি। তার মানে শূন্য সহ এবং হচ্ছে সকল পজিটিভ সংখ্যার সেটই হচ্ছে এটার রেঞ্জ, কোনো নেগেটিভ সংখ্যা নাই। ওকে, এবার খুব দ্রুত চলো আমরা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রে চলে যাই। আমরা নর্মালি জানি কি সাইন এক্সের চিত্র হচ্ছে এরকম। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সাইনের চিত্র কখনো এরকম উঁচু হয়, আবার কখনো হচ্ছে এরকম নিচু হয়। তো এইটার ব্যাপারে আলাপ আলোচনা করবো আর কি। তো এফ অফ এক্সের এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স, এটার নর্মাল চিত্রটা আমরা জানি এরকম। হ্যাঁ, তো এখন এইটার আগে পরে কিছু ভেরিয়েবল আছে যেটার জন্য প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য এক একটা অর্থ বহন করে এবং সেগুলোর জন্য এক একটা চিত্রের ক্ষেত্রে এক একটা পরিবর্তন দায়ী। কীরকম? এর দায় হচ্ছে অ্যামপ্লিটিউড পরিবর্তনের ক্ষেত্রে যে গ্রাফটা কতটুকু উঁচা হবে বা নিচা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই গ্রাফটা অনেক বেশি উঁচা, এখানে নিচের দিক থেকে উঁচা, এখানে উঁচা, এখানে উঁচা। কিন্তু এখানে আবার ধরো এই যে ব্লু পয়েন্টের যে এটা আবার একটু নিচা, এখানে আবার একটু নিচা, আবার লাল কালি সবুজ কালি দিয়ে দেখা যায় এটা আরও নিচা। তার মানে কি এখান থেকে তুমি যত এই যে সবুজের ভ্যালু হচ্ছে 0.5, ব্লু এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 2, তার মানে তুমি এর ভ্যালু যত বাড়াইতেছো আমাদের অ্যামপ্লিটিউড মানে গ্রাফের উঁচু হওয়াটা আরও বাড়তেছে। ওকে, এইবার আসো বি এর কাজটা কি? বি এর কাজটা কি? সাইন ফাংশনের পাওয়ার বক্রতা পরিবর্তন করে। সাইন ফাংশনের পাওয়ার হিসেবে কাজ করে, এই যে এখানে আমাদের সমীকরণে পাওয়ার হিসেবে আছে, বক্রতা হিসেবে কাজ করতেছে। কীরকম? বি এর ভ্যালুটাতে আসো চলো যাই। বি এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3, তিনটা ভ্যালু নিলাম। তো বি এর ভ্যালু যখন 1 তখন খুব সুন্দর এই যে সবুজ কালারের পয়েন্টটা এই যে এখান থেকে গিয়ে এখানে এসে এইখানে একটা সে পর্যায়ে কমপ্লিট করলো, এখানে আরেকটা পর্যায়ে কমপ্লিট করলো। ওকে, বি এর ভ্যালু যখন আবার 2 তখন কিন্তু সে ব্লু কালার হয়ে সে কিন্তু আর নেগেটিভ দিকে আসে না, সে পজিটিভ দিকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইভাবে গেল, আবার এখান থেকে শুরু করে আমাদের এইখান থেকে আবার এই পর্যন্ত গেল। এই তো। আর হচ্ছে আমাদের বি এর ভ্যালু যখন 3 তখন কিন্তু এখানে একটু কার্ভে একটু চেঞ্জেস আসছে, এইখানে একটু খেয়াল করে যে বি এর ভ্যালুটা যখন 3। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের বি এর জন্য দায়ী আর কি, যেটা হচ্ছে বক্রতা পরিবর্তন করে। এইবার যদি আমরা সি এর জিনিসটার দিকে একটু তাকাই, সি কী কাজটা করে? সি কাজটা হচ্ছে কম্প্রেশন বা স্ট্রেচিং করে আর কি, মানে একটা তরঙ্গ কতটুকু এরকম চওড়া হবে নাকি কতটুকু এরকম সংকুচিত হবে সেই জিনিসটা ইন্ডিকেট করে। মোট কথা তরঙ্গের দৈর্ঘ্য পরিবর্তন করে আর কি, সহজ ভাষায় বললে। এখন দেখো এখানে সি এর 3টা ভ্যালু নিছি, 0.5, 1 আর হচ্ছে 2। তো সবুজ কালারের কার্ভের জন্য তুমি দেখো 0 থেকে শুরু করে একদম -6 থেকে শুরু করে +6 পর্যন্ত সে কিন্তু একটা কার্ভ নিয়েই সে কিন্তু চলছে। ওকে, কিন্তু আমি যখন তোমার সি এর ভ্যালু 1 দিলাম তখন কিন্তু হচ্ছে সে কিন্তু ওই পুরা এরিয়ার ভিতরে কিন্তু সে 2 বার এই যে এই ব্লু কালারটা কিন্তু সে কিন্তু 2 বার এরকম বিস্তার করে আছে, 2 বার। কিন্তু সবুজটা কিন্তু 1 বার করে আছে। হ্যাঁ, আর হচ্ছে লালটার ক্ষেত্রে সি এর ভ্যালু যখন 2 তখন কিন্তু তুমি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সে কিন্তু 2 বার করে আছে। এই যে এখান থেকে শুরু করে এখানে 1 বার, এখানে 1 বার, 3 বার, টোটাল 4 বার। টোটাল 4 বার আছে এতটুকু জায়গার ভিতরে। ওকে, এখন আমরা লাস্টের 2টা জিনিস আছে, সেটা হচ্ছে ডি আর ই। এই 2টা কাজ কি? হরিজন্টাল শিফট করে এবং ভার্টিক্যাল শিফট করে। আমরা অনেক সময় দেখছি যে গ্রাফ অনেক সময় উপরে উঠা যায় মেইন অক্ষ থেকে। হ্যাঁ, মেইন অক্ষ এটা ধরো মেইন অক্ষ আমরা নর্মালি এরকম জানি, কিন্তু আবার দেখা যায় যে এরকম গ্রাফ এরকম উপরে উঠে গেছে, হ্যাঁ, বা এরকম নিচে নেমে গেছে।
এই জিনিসগুলো দেখবো হচ্ছে ডি, বা এরকম দেখা যায় যে তোমার গ্রাফ আবার এরকম ছিল, হ্যাঁ, তো ও হচ্ছে আগে থেকে শুরু হয়েছে, বা হচ্ছে ও পরে থেকে শুরু হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখব হচ্ছে এখন। তো এখানে কি বলতেছে যে ফেজ শিফটের ক্ষেত্রে বলতেছে এটাকে সাইনোসয়েডাল গ্রাফও বলা হয়, সেটার জন্য দায়ী হচ্ছে ডি। হ্যাঁ, তো আমরা যেহেতু দেখছি ডিটা যেহেতু আছে হচ্ছে আমাদের এইখানে, ডিটা যেহেতু আছে সাইন এক্সের পরে ডিটা আছে, তাহলে সাইন এক্সের পরে আমরা যে জিনিসটাই বসাবো সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল হিসেবে বসবে। তাহলে সাইন মাইনাস পাই বাই টু এর মানে কত? সাইন মাইনাস পাই বাই টু এর মানে হচ্ছে আমাদের মাইনাস 90 মানে হচ্ছে -1। হ্যাঁ, এখন সাইন প্লাস পাই বাই টু যদি দিই তাহলে হবে হচ্ছে +1। তার মানে কি, এবার একটু খেয়াল করো, আমি যখন ডি এর ভ্যালু মাইনাস পাই বাই টু নিছি, ডি এর ভ্যালু যখন মাইনাস পাই বাই টু নিছি সে কিন্তু রাইট শিফট হয়েছে। ডি এর ভ্যালু যখন 0 সে কিন্তু নো শিফট, মানে হচ্ছে এই যে ব্লু কালারের যে কার্ভটা সে কিন্তু নর্মালি এই যে এই ব্লু কালারের এই যে এটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে গেছে, এখান থেকে গেছে, এরকম নর্মালি চলতেছে। কিন্তু তুমি যখন এই যে রেড কালার মাইনাস পাই বাই টু দিছ, তার মানে কি মাইনাস পাই বাই টু মানে সে ভ্যালুটা কত? -1 আসতেছে, এইখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আর এইটাকে বলা হয় হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে আমাদের মাইনাস শিফট হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে রাইট শিফট। আর ঠিক উল্টাভাবে যদি বলি তাহলে প্লাস পাই বাই টু এর জন্য সেটা হচ্ছে +1, তাহলে সে পজিটিভ দিক থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সবুজ পয়েন্টটা। তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের লেফট শিফট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের স্লাইডে নাই, সেটাকে বলা হচ্ছে লিড আর ল্যাগ। সো আমাদের তরঙ্গের ম্যাক্সিমাম পয়েন্ট যেই তরঙ্গের সবচেয়ে আগে পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে লিডিং পজিশনে আছে, এটাকে হচ্ছে লিডিং তরঙ্গ বা লিডিং কার্ভ বা ফাংশনাল লেখচিত্র। আর ল্যাগিং পরে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ল্যাগিং, আর সবচেয়ে পরে যেটা আছে এইটা এইভাবে বের করা হয় আর কি। ওকে, আর ভার্টিক্যাল শিফটের ক্ষেত্রে এটা আরও খুবই ইজি। এটা এখানে কি বলতেছে যে গ্রাফ ভার্টিক্যালি শিফট করে উপরে বা নিচে সরিয়ে দেয়। যে আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের এর ভ্যালু যখন আমাদের এর ভ্যালু যখন 0, এই যে এই জায়গাটাতে এর ভ্যালু যখন 0, সে এরকম 0 বরাবর এরকম ছিল, এরকম গেছে। কিন্তু তুমি যখন এর ভ্যালু -2 দিছো তখন কিন্তু সে নিচের দিকে চলে গেছে। হ্যাঁ, নিচের দিকে -2 থেকে শুরু হয়েছে, এখানে চলতেছে কার্ভটা এইভাবে। আর তুমি যখন এর ভ্যালু +2 দিছো তখন সে কিন্তু উপরের দিকে চলে গেছে। হ্যাঁ, +2 হয়ে গেছে। তো এই হচ্ছে আর কি আমাদের ওভারঅল লেকচার। তো এখানে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্রের লাস্টের স্লাইডটাতে একটা সামারি করা হয়েছে যে কোন ভেরিয়েবলের জন্য পরিবর্তিত মানের জন্য আমাদের পরিবর্তনের ফলাফল এতক্ষণ যা বললাম এখানে একটা সামারি করে এখানে টানা হয়েছে আর কি। সো এই ছিল আর কি আমার লেকচার। সো থ্যাংক ইউ।